আমি বড়জোর মিনিট 15 হবে আমার বলাটা। তারপরে যদি কিছু শুভ প্রশ্ন থাকে কারুর। সন্ধ্যা। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের আজকের আলোচনায় সবাইকে স্বাগত। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে 75তম প্রজাতন্ত্র দিবসে সবাইকে শুভেচ্ছা। আজকের এই দিনটি রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের উদ্যোগে শুরু হয় সকালে গরিব এবং অসহায় মানুষদের শীতবস্ত্র প্রদানের মধ্য দিয়ে পুরুলিয়ার একটি প্রত্যন্ত গ্রামে কাশীপুরে। এবং আজকে এই বিশেষ আলোচনা সভা, আজকের আলোচনা সভার বিষয় পুরনো ভারত নতুন ভারত। আজকের এই আলোচনার মুখ্য যিনি আলোচক রয়েছেন তার নাম হচ্ছে প্রফেসর অজয়া সরকার, যিনি আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, বঙ্গবাসী মর্নিং কলেজ। এছাড়াও আমাদের এই অনুষ্ঠানটির যিনি সভাপতিত্ব করবেন তিনি আমাদের সবারই পরিচিত প্রফেসর প্রদীপ বাসু, ফরমার প্রফেসর, ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, এক্স ডিন অফ আর্টস, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, যিনি আমাদের নিয়মিত আলোচনায় সভাপতিত্ব করে থাকেন। আমি স্যারকে বলবো আজকের এই আলোচনাটি শুরু করার জন্য। ধন্যবাদ। প্রত্যেকবারের মতো সবাইকে ধন্যবাদ জানাই, বিশেষ করে আজকের অতিথি অধ্যাপক অজয়া সরকারকে। তার প্রচণ্ড ব্যস্ততার মধ্যেও তাকে যে আমরা পেয়েছি এবং খুব অল্প সময়ের নোটিসে আমরা তার সঙ্গে যোগাযোগ করেছি, তিনি রাজি হয়েছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ, আমরা কৃতজ্ঞ তার কাছে। আর ধন্যবাদ আমি জানাই যে রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রকে, তার প্রফেসর সমীরণ দাস এবং অ্যাডভোকেট প্রকাশ চক্রবর্তীকে, যারা এই 3 বছর ধরে এই রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রর অনুষ্ঠানগুলি পরিচালনা করে এসেছেন, আয়োজন করে এসেছেন। বাংলা ভাষায় রাষ্ট্রবিজ্ঞান চর্চার ক্ষেত্রে তাঁরা পথিকৃতের ভূমিকা পালন করছেন। যদিও মাঝে মাঝে ইংরেজিতেও এখানে আলোচনা হয়েছে, তাহলেও বাংলায় আলোচনা করাটাই এখানে বিশেষ গুরুত্ব পেয়েছে। তার জন্যে তাদের অনেক অভিনন্দন জানাই। আর আমাকে তারা দায়িত্ব দিয়েছেন মাঝে মাঝে এই আলোচনাগুলিতে সভাপতিত্ব করার জন্যে। সভাপতিত্ব জাস্ট নামেরই ব্যাপার, আসল আমরা শোনার জন্য অধীর অপেক্ষায় আছি অধ্যাপক অজয়া সরকারের থেকে। আজকের আলোচনার বিষয় হলো পুরনো ভারত নতুন ভারত। একটা ছোট্ট করে অধ্যাপক সরকারের পরিচয় দিই। তিনি বঙ্গবাসী মর্নিং কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অ্যাসোসিয়েট প্রফেসর। তিনি সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সেস ক্যালকাটাতে অধ্যাপক পার্থ চ্যাটার্জির আন্ডারে তত্ত্বাবধানে তিনি ওখানে ফেলো ছিলেন 3 বছর। আর তার প্রকাশিত গ্রন্থ হচ্ছে রিজিওনালিজম, স্টেট অ্যান্ড ইমার্জিং পলিটিক্যাল প্যাটার্ন ইন ইন্ডিয়া। তিনি বাংলা ও ইংরেজি বহু পত্রপত্রিকায় গবেষণামূলক প্রবন্ধ রচনা করেছেন এবং 33 বছর তার পড়ানোর দীর্ঘ অভিজ্ঞতা। আর তিনি একটা কথা যোগ করে দিতে বলেছিলেন, সেটা খুবই ইন্টারেস্টিং। তিনি লিখেছেন যে তার নামের সঙ্গে বলা যেতে পারে ইনকরিজিবলি অপটিমিস্ট, মানে সংশোধনের অতীত একজন আশাবাদী মানুষ হিসেবে। তো আজকের আলোচনায় আমরা যাব। আজ 26শে জানুয়ারি। আপনারা আগেই শুনলেন যে এই দিনটিতে রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্র পুরুলিয়া জেলার প্রত্যন্তবাসী বহু ছাত্রছাত্রী, দরিদ্র ছাত্রছাত্রী, তাদের জন্য অনেক রকমের উপহারের আয়োজন করেছেন 100 জনের ওপর, এবং তারা আরও বিভিন্ন রকমের সমাজসেবামূলক কাজকর্ম করে থাকেন। শুধু একাডেমিক আলোচনাই নয়, তারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তাদের সদস্যরা রয়েছেন, কলকাতা থেকে শুরু করে আসানসোল, দুর্গাপুর, শিলিগুড়ি থেকে শুরু করে দূর প্রত্যন্ত গ্রামেও, বাঁকুড়া, পুরুলিয়া, কুচবিহার, সর্বত্রই তাদের উপস্থিতি। এই হলো তাদের কাজকর্ম। আর আজকের বিষয়ে একটা ছোট কথা আমার বলে নেওয়া উচিত।
যে 26শে জানুয়ারি আমাদের প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস, যেটা 75তম দিবস, এবং এই দিনটিতে আমাদের সংবিধান এই দিনটি থেকে কার্যকর হয়েছিল 1950 সাল থেকে, 50 সালের 26শে জানুয়ারি থেকে। তারও আগে তার একটা ইতিহাস আছে, সেই 1928 কি 29 সাল থেকে। তো সেগুলো আমরা সে বিষয়ে আমি নিতান্তই অজ্ঞ, আমি অধ্যাপিকা সরকারের কাছ থেকেই সেগুলো শুনবো। কেবল বোধহয় একটা কথা উল্লেখযোগ্য যে আমাদের এই আলোচনার একটা বিশেষ পরিপ্রেক্ষিত রয়েছে, সেখানে এই আলোচনার তাৎপর্যও বিশাল। যে ভারতবর্ষ বিভিন্ন নৃপতি রাজ্যগুলোতে বিভক্ত ছিল, আর ছিল ব্রিটিশ ইন্ডিয়া, সেখানে বিভিন্ন জাত পাত, বিভিন্ন ধর্ম, বিভিন্ন ভাষার কোটি কোটি মানুষের বাস। সেই ভারতবর্ষ ভাগ হয়ে গিয়েছিল, সেখান থেকে পাকিস্তান সৃষ্টি হয়েছিল ধর্মের ভিত্তিতে, এবং গান্ধীও তার কোনো তাকে এই এই দুর্ঘটনা থেকে বাঁচাতে পারেননি। আর কিন্তু তা সত্ত্বেও তৃতীয় বিশ্বের অন্যান্য হাজারটা রাষ্ট্রের মতো, কয়েকশো রাষ্ট্রের মতো যেন ভারতবর্ষ কিন্তু ওই সামরিক একনায়কতন্ত্র বা গোঁড়া মৌলবী বা পুরোহিততন্ত্রে পরিণত হয়নি। ভারতের সংবিধান সেক্ষেত্রে একটা বিরাট আশার, উদ্দীপনার আলোকবর্তিকা তুলে ধরেছিল। অবশ্যই অনেক ত্রুটি বিচ্যুতি ছিল সংবিধানের, ভারতীয় গণতন্ত্রের, কিন্তু আজকে ভারতবর্ষ একটা সন্ধিক্ষণে এসে উপস্থিত হয়েছে। সেখানে একটা বিশাল প্রশ্ন উঠে দাঁড়িয়েছে, আমরা কি আর নির্বাচিত গণতান্ত্রিক প্রজাতন্ত্র থাকব? আমরা কি একটি হিন্দু রাষ্ট্রে পরিণত হব? আমাদের কাছে মুসলিম রাষ্ট্র যতটা খারাপ, হিন্দু রাষ্ট্রও তো ততটাই খারাপ। কোনো মৌলবাদী ধর্মীয় রাষ্ট্র তো আমরা চাইনি। আমাদের যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রস্তাবনায় যা সুস্পষ্টভাবে রয়েছে আজকে, তা কি ব্যর্থ হবে? তাছাড়া যে ফেডারেল সিস্টেম আমাদের গর্ব ছিল, বহু বৈচিত্র্যের মধ্যে দিয়ে আমরা আমাদের ভারতবর্ষকে গড়ে তুলেছিলাম, এই সেকুলার, ডেমোক্রেটিক এবং এবং প্রজাতান্ত্রিক যুক্তরাষ্ট্রীয় ভারতবর্ষকে কি আমরা আজ হারাতে বসেছি? এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে এই প্রশ্নগুলো এসে পড়েছে আমাদের সামনে। আমি আর বিশেষ কিছু বলবো না। আমি আমাদের শ্রদ্ধেয় অজয়া সরকার, তিনি আমার বিশেষ পরিচিত দীর্ঘকাল, আমিও খুব তরুণ বয়স্ক তখন, এবং তিনি আমার চাইতেও অনেকখানি ছোট। আমরা তখন সেন্টারে গবেষণা করছি, এবং আমাদের সুপারভাইজারও ছিলেন একজনই, অধ্যাপক পার্থ চট্টোপাধ্যায়। তার অজয়ার সঙ্গে আমি গেছিলাম সেই ওসমানিয়া ইউনিভার্সিটি, অন্ধ্রপ্রদেশে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে রিসার্চ স্কলাররা সেখানে গিয়েছিলেন এবং পেপার পড়েছিলেন, আমিও পড়েছিলাম এবং অজয়াও পড়েছিলেন। আমার কাছে সেই সব অনেক স্মৃতি জড়িয়ে আছে। আজ বহুদিন বাদে অজয়ার সঙ্গে দেখা হলো। তার পিতা প্রয়াত অধ্যাপক বাসব সরকার, তার আমি বিশেষ স্নেহভাজন ছিলাম। সেই অজয়ার মুখ থেকে আজ শুনবো, ভাবতেও আমার বেশ ভালো লাগছে, রোমাঞ্চ হচ্ছে। ধন্যবাদ। অধ্যাপক সরকারকে আমি অনুরোধ জানাচ্ছি শুরু করার জন্য। নমস্কার। অগ্রজ প্রতিম প্রদীপদা, বিশিষ্ট অধ্যাপক, গবেষক এবং সংগঠক ডক্টর প্রদীপ বসু, অনানুষ্ঠানিকভাবে যাকে প্রদীপদা বলেই আমি সম্বোধন করলাম প্রথমে, এবং আজকে রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের এই প্ল্যাটফর্মে সমবেত শ্রোতৃমণ্ডলী। আমার যে বক্তব্যের শিরোনামটুকু ছিল পুরনো ভারত ও নতুন ভারত, সেটা বিস্তৃত করার আগে, যদিও আমি খুব সংক্ষেপেই বলবো, কারণ বিষয়টা যথেষ্টই বিস্তৃত করা যায়, কিন্তু সময় সংক্ষেপ সবটা মিলিয়ে ইন আ নাটশেল বলার চেষ্টা করব। কিন্তু সেটা যেটুকু বলবো সেটুকু বিস্তৃত করার আগে এই শিরোনামে ব্যবহৃত দুটো শব্দ নিয়ে কিছু কথা সংক্ষেপে বলে নিই। যেমন পুরনো ও নতুন, এই দুটি শব্দের মধ্যে আপাত দৃষ্টিতে একটা বিরোধাভাস আছে, কিন্তু ক্ষেত্র বিশেষে
এই দুটো শব্দ একটি বহমানতাকেও বোঝায়। সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে পুরনো ও নতুনের এই বিভাজন রেখা বলা বাহুল্য রাম মন্দিরের স্থাপনা ও রামলালার তথাকথিত প্রাণ প্রতিষ্ঠার উদ্যোগকে বোঝাতে যাওয়া হয়েছে। শাসক দলের এই সর্বাত্মক উদ্যোগের বিরোধিতা যারা করে এসেছেন তাদের মধ্যে একটা বড় অংশই মনে করেন যে এই অযোধ্যা কাণ্ড ভারতবর্ষের সেকুলার চরিত্রকে মুছে দিয়ে হিন্দু রাষ্ট্র গড়ার দিকে একটা বড়সড় পদক্ষেপ। এখন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রী হিসেবে আমরা সকলে জানি যে রাষ্ট্রশক্তি যখন তার সমগ্রতা নিয়ে কোনো ধর্মের পেছনে দাঁড়ায় তখন তার অগ্রগতিকে প্রতিহত করা খুব কঠিন, খুবই কঠিন। রাষ্ট্রশক্তি একটি প্রতিষ্ঠান হিসেবে তার পরিসীমার মধ্যে থাকা সমস্ত প্রতিষ্ঠানকেই কক্ষিগত করতে চায়। প্রাতিষ্ঠানিক ধর্ম তার অন্যতম। ধর্মের অন্তর্লীন দর্শনকে সে প্রয়োজন বোধে অস্বীকারও করে, বা বরং বলা যেতে পারে যে দর্শনকেও যুক্তিতর্করহিতভাবে সে প্রতিষ্ঠানের অংশ করে নিতে চায়, মিশিয়ে দিতে চায়। একটা উদাহরণ দিয়ে আমার প্রতিপাদ্যটি একটু স্পষ্ট করি। বর্তমান ভারতে কেন্দ্রীয় রাষ্ট্রশক্তির হাতে হিন্দু ধর্ম একটি রাজনৈতিক অস্ত্র, একথা আমরা অনেকেই বলি। ধর্মকে রাজনীতির প্রকরণ হিসেবে ব্যবহার করার তাগিদে শাসক গোষ্ঠী যত এগিয়েছে ততই তারা দর্শনকে ছুঁড়ে ফেলে দিয়েছে। কবি যেমন বলেছিলেন যে যে জীবন ছিল তব তপবনে, যে জীবন ছিল তব রাজাসনে, মুক্ত দীপ্ত সে মহাজীবনে চিত্ত ভরিয়া লব, মৃত্যু তরণ শঙ্কাহরণ দাও সে মন্ত্র তব। এখন এখানে ঋষির তপবন আর নৃপতির ক্ষমতার অলিন্দ দুটো ভিন্ন অস্তিত্বের সূচক। They belong to two different planes. দুটো কখনোই মিলবে না, অথচ এখানে মিলিয়ে দেওয়া হলো। কখন দেওয়া হলো এবং কিভাবে দেওয়া হলো, এটাই আসলে নতুন ভারতের গর্ভকাহিনী। একটু পিছিয়ে যাই। 47-এর অব্যবহিত পরের ভারতবর্ষে এই সামাজিক ও রাজনৈতিক ন্যারেটিভের পৃথক অস্তিত্বের ধারণাটা খুব স্পষ্ট ছিল না। স্বাধীনতা আন্দোলনের সুবিস্তৃত ও প্রবল অভিঘাত জনজীবনে তখনও খুব স্পষ্ট ও উজ্জ্বল। তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের পরিচ্ছন্ন ভাবমূর্তিও এই মিশিয়ে দেওয়ার কাজে সহায়ক ছিল। অর্থাৎ সামাজিক ও রাজনৈতিক বিভাজন রেখাটা খুব ব্লার্ড ছিল। আধা সামন্ততান্ত্রিক আধা পুঁজিবাদী একটি আর্থসামাজিক কাঠামোতে শাসক শ্রেণীর মিশ্র প্রেক্ষাপটও এই মিশিয়ে দেওয়ার পক্ষে সহায়ক ছিল। ফলে নেশন বিল্ডিং এর আশু তাগিদে অর্থনীতির উপরে যতটা জোর পড়েছিল, রাজনীতির উপরে জোর তার তুলনায় অনেক কম ছিল। সামাজিক ক্ষেত্র তো মোটের ওপর প্রায় বিস্তৃত একটি পরিসর। এটা কিন্তু শাসক শ্রেণীর ন্যারেটিভ শুধু নয়, শাসক বিরোধীরাও এই ন্যারেটিভের বাইরে যেতে পারেননি। ব্যক্তিগত ও রাজনৈতিক পরিচয়ে জওহরলাল অবশ্যই প্রকৃত ধর্মনিরপেক্ষ ছিলেন, কিন্তু শুধু নেহেরুকে দেখিয়ে ভারতের ধর্মনিরপেক্ষতার প্রকৃত মূল্যায়ন হয় না। বামপন্থীরা অনেক আন্দোলন করেছেন
মেহনতি মানুষের স্বার্থে, কিন্তু সে সবই মূলত অর্থনৈতিক দাবি দাওয়া কেন্দ্রিক। বামপন্থীরাও সামাজিক আন্দোলনের উপরে তেমনভাবে জোর দিতে পারেননি, অন্তত তখন দেননি, আলাদা করে কোনো গুরুত্ব আরোপ করেননি। ফলত সমাজ বিকশিত হয়েছে শুধুই পুঁজিবাদী বিকাশের চাহিদা অনুযায়ী। সামাজিক পরিসরে বৃহত্তর নাগরিক সমাজের কাছে গ্রহণযোগ্য বিকল্প কোনো ন্যারেটিভ না থাকায় পুঁজিবাদ একতরফাভাবে হস্তক্ষেপের সুযোগ পেয়েছে। এর সঙ্গে এটাও বোধহয় উল্লেখ করা দরকার যে বর্তমান প্রেক্ষিতে নাগরিক সমাজ বলতে আমরা যা বুঝি, স্বাধীনতার অব্যবহিত পরে ভারতবর্ষের জনসমাজে সেই অর্থে, আধুনিক অর্থে বা পশ্চিমী অর্থে নাগরিক সমাজের অস্তিত্বও কিন্তু ছিল না। এটাও বোধ করি সামাজিক রাজনৈতিক দুটো যে আলাদা ক্ষেত্র, আলাদা পরিসর অর্থনীতির থেকে, সেটার দুর্বলতাকেই প্রকাশ করে। ভারতে পুঁজিবাদ মুনাফার স্বার্থে যত দ্রুত তার সামাজিক রাজনৈতিক দোসর খুঁজে নিতে পেরেছে, বিশ্বের ইতিহাসে এক অর্থে তা ইউনিক। সূচনা পর্বে আধা সামন্ততান্ত্রিক শক্তিকে ক্ষমতার ভাগবাটোয়ারার মাধ্যমে তারা শাসক শ্রেণীতে জায়গা করে দিয়েছিল, যাকে আমরা পলিটিক্স অফ অ্যাপ্রোপ্রিয়েশন বলি। ভারতীয় পুঁজিবাদের এই প্রবণতা ধারাবাহিকভাবে আমাদের চমৎকৃত করে। মনোপলি ক্যাপিটালিজম থেকে কর্পোরেট পুঁজির স্তরে পৌঁছতে এই সঙ্গী নির্বাচন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজ এই কর্পোরেট ক্যাপিটালিজমের যুগে তার সঙ্গী হয়েছে ধর্ম। ভারতীয় সমাজে ধর্ম এক নিষ্ক্রিয় আধ্যাত্মিকতার মতো গৃহকোণ থেকে তপবন এক পরিব্যাপ্ত আবহমানতায় জীবনকে সচল রেখেছিল, হয়তো আজও রেখেছে। এই গভীর সত্যকে বামপন্থীরা বুঝতে না পারলেও, অতি দুর্ভাগ্যজনক, পুঁজিবাদী শক্তি কিন্তু বুঝতে পেরেছিল। অর্থাৎ সামাজিক পরিসরে হেজিমনি আছে ধর্মের, পুঁজিবাদের নেই। তাই সামাজিক পরিসরকে পুঁজির অধীনে আনতে হলে ধর্মকে ব্যবহার করতে হবে। ধর্মকে নিষ্ক্রিয় আধ্যাত্মিকতার আবহমান থেকে বের করে এনে সক্রিয় সামাজিক রাজনৈতিক শক্তিতে পরিবর্তিত করতে হবে, যেন তা পুঁজির স্বার্থে ব্যবহৃত হতে পারে। তাই রাষ্ট্র কাঠামোর সঙ্গে ধর্মকে মেলাতে হবে। যে হেজিমনি পুঁজিবাদের এখনো সম্পূর্ণত নিজের আয়ত্তে নেই, যে সামাজিক হেজিমনি, তাকে তৈরি করে নিতে হবে ধর্মের হেজিমনিকে ব্যবহার করে। তাই রাষ্ট্রবাদ, তাই হিন্দু রাষ্ট্র, তাই মিথোলজি ঢুঁড়ে খুঁজে আনা এক আইডল প্রজারঞ্জক রাম। কিন্তু তার সঙ্গে এটাও মনে রাখতে হবে, ভারতীয় জনসংস্কৃতিতে রামের অস্তিত্ব কিন্তু বহুকাল ধরেই ছিল। লোকগানে, মুখের বুলিতে, একটি স্থিতদি জীবনের স্বপ্নে, কিন্তু রাজনীতিতে ছিল না। এই কর্পোরেটাইজেশন অফ রাম এক কাঁটা তারের বেড়া দিয়ে সমাজ ও রাজনীতিকে বেঁধে কর্পোরেট পুঁজির পিছনে দাঁড় করিয়ে দিয়েছে আজ। এটাই নতুনত্ব, এটুকুই নতুনত্ব। ধর্মের এই সোশিও ফিলসফিক্যাল থেকে পলিটিক্যাল হয়ে ওঠার পথে দর্শনের কিন্তু আবশ্যক কোনো ভূমিকা নেই। হিন্দু ধর্ম তার নির্যাসেই প্লুরালিস্টিক,
বা বহুমাত্রিক বা বহুবাচনিক। এটা শুধু বহু ধারা উপধারা সম্বলিত বলে তাই নয়, হিন্দু ধর্মের মূল দার্শনিক প্রতিপাদ্য আত্মানং বিদ্ধি, অর্থাৎ নিজেকে জানা, সেখান থেকে সোহং অর্থাৎ আমি সে, এই অভিজ্ঞানের ঘোষণা ব্যক্তি চেতনাকে গুরুত্ব দেয়, প্রতিষ্ঠানকে নয়। হিন্দু দর্শন আমার সামান্য জ্ঞানে যেটুকু মনে হয়েছে প্রথমাবধি প্রতিষ্ঠান বিরোধী। ফলে ধর্মের রাজনীতিকরণের পথে দর্শনের কোনো জায়গাই ছিল না, এখনো নেই। হিন্দু রাষ্ট্রের ধারণা হিন্দু দর্শন সম্মত নয়। এই পলিটিক্যাল হিন্দুত্বকে ভিত্তি করে গড়ে ওঠা রাষ্ট্রবাদ এতটাই আকারে প্রকারে কঠিনভাবে হোমোজেনাস যে তার একান্ত নিজস্ব ন্যারেটিভের বাইরে কোনো স্বতন্ত্র অস্তিত্বকে সে স্বীকার করে না। এমনকি নিজ প্রভাবের বৃত্তের মধ্যেই থাকা কোনো সামান্য স্বাতন্ত্র, সামান্য ভ্যারিয়েশনকেও সে প্রশ্রয় দেয় না। যেমন দলিত রাষ্ট্রপতি রাম মন্দির উদ্ঘাটনে অনুপস্থিত থাকেন। এই রাজনৈতিক হিন্দুত্ব নিজের প্রভাব প্রতিপত্তি রক্ষণাবেক্ষণে এতটাই মরিয়া যে যাদের আশ্রয়ে প্রশ্রয়ে ধর্মের রাজনীতিকরণ অনেকাংশে পালে হাওয়া পেয়েছে বেশ কয়েক দশক ধরে, সেই সব প্রাতিষ্ঠানিক ধর্মবেত্তাদেরও, কাদের কথা বলছি নিশ্চয়ই অনুমান করা যায়, সেই প্রাতিষ্ঠানিক ধর্মবেত্তাদেরও আজ তারা অস্বীকার করছে। পলিটিক্যাল ডোমেইন ছাড়া ধর্মের কোনো স্বতন্ত্র অবস্থান রাষ্ট্রবাদে নেই, এটাও নতুন। অর্থাৎ এই চক্করে সনাতন ধর্ম তার চরিত্র ভ্রষ্ট হয়েছে। এর বিকল্প, একদম শেষ অংশে চলে এসেছি, এর বিকল্প কোনো ন্যারেটিভ কি গড়ে তোলা সম্ভব? কঠিন, খুব কঠিন। বামপন্থীরা খুব দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি যে ব্যর্থ হয়েছেন। মূলত ভারতীয় সমাজ চরিত্র অনুধাবনে তাদের সীমাবদ্ধতাই ব্যর্থতাকে ডেকে এনেছে। বর্তমান শাসক গোষ্ঠীর বিরোধী মুখ হিসেবে সর্বভারতীয় স্তরে রাহুল গান্ধী একটা চেষ্টা মাত্র শুরু করেছেন। সামাজিক ও রাজনৈতিক স্তরে ক্ষুদ্র শক্তি নিয়েও বামপন্থীরা যদি রাহুল গান্ধীর সঙ্গে থাকতে পারেন, এরকম অনেক যদি 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 আছে। যদি অর্থনৈতিক শোষণের কার্যকারণকে সামাজিক বিচ্ছিন্নতার সঙ্গে মিলিয়ে দিতে পারা যায়, যদি বিকল্প রাজনীতির ধারাভাষ্যকে অর্থনৈতিক শোষণের বিপ্রতীপে প্রতিষ্ঠিত করতে পারা যায়, তবে 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 হলেও হতে পারে। কিন্তু এর পরেও কিছু কথা থাকে। আজ থেকে প্রায় 200 বছর আগেই মার্কস চৈতন্যদেবকে বিপ্লবী আখ্যায় অভিহিত করেছিলেন। এটা কি একই সঙ্গে বিস্ময়কর ও দুঃখজনক নয় যে ভারতের বামপন্থীরা মার্কসের এই সূত্র নির্দেশকে ভিত্তি করে ধর্ম সংস্কার আন্দোলন ও তার সামাজিক অভিঘাত নিয়ে তেমন কোনো তন্নিষ্ঠ অনুসন্ধান করেননি? গান্ধী নন। আমি মনে করি চৈতন্যদেবী ভারতবর্ষে গণ আন্দোলনের জনক। রাজশক্তির বিরুদ্ধে প্রথম রাস্তায় নেমে হরিনাম সংকীর্তনের মাধ্যমে প্রতিবাদ করেছিলেন তিনি সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে, যাতে রাজশক্তি নবাব মাথা নোয়াতে বাধ্য হয়েছিল। বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া, অথচ এই নিমাই
শুধু ধর্মের নামাবলী জড়ানো ছিল বলে বামপন্থীদের কাছে চিরকাল অচ্ছুত থেকে গেছেন। বাংলার বামপন্থীরা কি লালন ফকিরকে নিয়ে কোনো গভীর অনুসন্ধান চালিয়েছেন কোনোদিন? লোকজ জীবনের উপমায় মোড়া লালন গীতি কি সামাজিক অচলায়তন ভাঙার অন্যতম শক্তিশাল হয়ে উঠতে পারত না, অন্তত বামপন্থীদের কাছে? হয়নি। কারণ ইউরোপীয় সমাজ কাঠামোর পরিবর্তন ইতিহাস দিয়ে ভারতবর্ষের সমাজ জিজ্ঞাসার মর্মে প্রবেশ করা যায় না। কিছু ব্যতিক্রমী আলোচনা গবেষণা নিশ্চয়ই আছে, কিন্তু আমি মূল স্ট্রিম বামপন্থার কথা বলছি। আজ রাষ্ট্র নির্মিত ধর্ম কাঠামোর প্রতিস্পর্ধী হয়ে উঠতে পারত যে লোকায়ত সনাতন, বামপন্থীরা তাকে ধর্তব্যের মধ্যে আনেননি, বরং ওই কর্পোরেট পুঁজির প্রতিনিধিত্বকারী রাষ্ট্রের গায়ে লেপ্টে থাকা অফিসিয়াল ধর্ম ওই লোকায়ত সংস্কৃতির এমনকি অংশবিশেষকেও কবজা করে ফেলেছে। উদাহরণ মতুয়া। তাই বিকল্প ন্যারেটিভ চাইলে তা নতুন করে তৈরি করতে হবে, পুরনো পিছুটান ছেড়ে। বেকারিত্ব, মুদ্রাস্ফীতি, ওয়ার্ল্ড হাঙ্গার ইন্ডেক্সে ক্রমাগত নেমে যাওয়া অবস্থান, দুর্নীতির পাশাপাশি এমনকি ট্রান্সজেন্ডার মানুষদের ইস্যু, সব 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 গাঁথতে হবে একই সুতোয়। বর্তমান শাসক গোষ্ঠীর বিরুদ্ধ অবস্থানে থাকা ছোট বড় মাঝারি সব রাজনৈতিক শক্তির কাছে এটাই সময়ের দাবি। ধন্যবাদ। খুব সংক্ষেপে কিন্তু অসাধারণ অন্তর্দৃষ্টি সম্পন্ন বিশ্লেষণ রেখেছেন অধ্যাপক সরকার। আমার ব্যক্তিগতভাবে প্রচণ্ড ভালো লেগেছে অজয়া, আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর করে বিশ্লেষণ করার জন্যে, এত সংক্ষেপে। এর ওপরে ঘন্টার পর ঘন্টা আলোচনা হতে পারে। তো তার বক্তব্যের একটা ছোট্ট একটা সারসংক্ষেপ আমি খুব সংক্ষেপে বলতে চাই যে রাম মন্দির প্রতিষ্ঠার আগে যে ভারতবর্ষ ছিল সেখানে রাজনৈতিক স্তর আর সামাজিক স্তরের মধ্যে একটা ফাঁক বরাবরই ছিল, এবং রাষ্ট্রনেতারা সেই ফাঁককে পূরণ করার কোনো চেষ্টা করেননি, এবং এই সামাজিক ধর্মের যে সামাজিক হেজিমনিটা ছিল সেটাকে কোনোদিন গুরুত্ব দিয়ে ভাবেননি। এবং সেই জায়গাটাতে আস্তে আস্তে আজকের উগ্র ধর্মীয় শক্তি শাসন ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছে এবং ভারতীয় রাষ্ট্রের চরিত্রকে একেবারে মর্মবিন্দু থেকে পাল্টাতে প্রয়াসী হয়েছে। তো এখানে দাঁড়িয়ে তিনি আরও বলেছেন যে ধর্ম ছিল একটা সামাজিক দার্শনিক বিষয়, তার রাজনীতিকরণ ঘটলো আজ, তাকে রাজনীতির ময়দানে টেনে আনা হলো, যেটা ভারতবর্ষের হিন্দু ধর্মের ঐতিহ্যে কোনো দিন ছিল না। আর এর বিকল্প ন্যারেটিভ হিসেবে তিনি বলতে চেয়েছেন, কিছুটা অবশ্যই বামপন্থীদের সমালোচনা করে বলেছেন, কারণ তিনি এখনও আশার হাত বাড়িয়ে দিয়েছেন, আশাবাদী চোখে তাকিয়ে আছেন বামপন্থীদের দিকেই অনেকটা। তার সঙ্গে তিনি সমালোচনা করেছেন যে বামপন্থীরা কোনোদিন ভারতবর্ষের প্রচলিত গৌণ ধর্মগুলো, যেমন লালন ফকির, যেমন এরকম অনেকের কথাই আমরা বলতে পারি, বাউল গান ছাড়াও, হ্যাঁ, বিশেষ করে চৈতন্যদেব, মার্কস যাকে বলেছিলেন বিপ্লবী, এই লালন ফকির, তারপরে দুদু মিয়া, কবির, নানক, এদের যেহেতু একটা ধর্মের ছোঁয়া ছিল তাই তারা অচ্ছুত বলে তাদের বামপন্থীরা গণ্য করেছিলেন।
মানে ইউরোপের সমাজের যে পাশ্চাত্যের যে কাঠামো, সামাজিক কাঠামো, সেইটাকে অন্ধের মতো অনুসরণ করতে গিয়ে তারা এই বিভ্রান্তির মধ্যে পড়েছিলেন। এমনকি মার্ক্সের সচেতনতা, সতর্কতা বাণী সত্ত্বেও, সেই ইঙ্গিত সত্ত্বেও তারা কিন্তু এটা বুঝতে ব্যর্থ হয়েছিলেন। ফলে অর্থনৈতিক দাবি দেওয়ার সংগ্রাম গুরুত্ব পেয়েছে, সেটা তো পাওয়াই উচিত অবশ্যই, কিন্তু তার সাথে ভারতবর্ষে সাংস্কৃতিক সামাজিক ক্ষেত্রে যে বৈষম্য, সেটাকে বোঝার চেষ্টা তাঁরা করেননি। তো এখানে দাঁড়িয়ে কর্পোরেট ক্যাপিটালের কথা বক্তা বারবার বলেছেন। কর্পোরেট পুঁজি কীভাবে ধর্মকে, ধর্মীয় যে সার্বভৌম, ধর্মীয় যে সভারেন হেজিমনি, আধিপত্য, হ্যাঁ, সেই ধর্মীয় আধিপত্যকে নিজের স্বার্থে কাজে লাগাতে আজকে অনেকটাই সক্ষম হয়েছে। তো এখানে যা করা উচিত সেটা খুব সংক্ষেপে তিনি একটা ইঙ্গিত দিয়েছেন বক্তা, যে যদি আজ একটা বিরোধী শক্তি রাহুল গান্ধীর নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছি, তিনি ন্যায়যাত্রা করছেন, ভারত জোড়ো যাত্রা করছেন, লক্ষ লক্ষ কোটি কোটি ভারতবাসীর মধ্যে গিয়ে পদচারণা হেঁটেছেন, কথা বলেছেন, হ্যাঁ। তো তার মধ্যে এই একটা নতুন প্রবণতা দেখা যাচ্ছে, বামপন্থীরা তারা নিজেদের অন্তর্ভেদ, কলহ এগুলো ভুলে এবং মতাদর্শগত যে গোঁড়ামি, যে পিউরিট্যানিজম, হ্যাঁ, শুদ্ধতাবাদ, যেটাকে লেনিন প্রচণ্ডভাবে আক্রমণ করেছিলেন বারে 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 বারে, সেই ডগম্যাটিজম, সেটাকে তারা যদি ছাড়তে না পারেন তাহলে ভবিষ্যৎ অন্ধকার। তাদের এটা ছাড়তে হবে এবং বিরোধী অবস্থানে থাকা সমস্ত রাজনৈতিক দলগুলোকেই, রাজনৈতিক শক্তিগুলোকে অধ্যাপক সরকার বলছেন যে এই প্রয়াসে উদ্যোগী হতে। আমি এইটুকুই বুঝেছি, হয়তো কোনো জায়গা আমার ভুল রয়ে গেল, তার জন্য ক্ষমা প্রার্থী। আর এই প্রসঙ্গে আমার একটা প্রশ্ন, আচ্ছা প্রকাশ, কোনো প্রশ্ন এসেছে প্রকাশ? আচ্ছা, প্রকাশ বোধহয় একটু বাইরে গেছে। তো আমার একটা প্রশ্ন হচ্ছে যে এই হেজিমনি, আধিপত্য, এই শব্দটা আমরা জানি যে গ্রামসি প্রথম বোধহয় ব্যবহার করেছিলেন, বা তার আগেও ব্যবহার হয়েছে লেনিনের হাতে, কিন্তু একটা নির্দিষ্ট অর্থে গ্রামসি ব্যবহার করেছিলেন এবং আলথুজারকে অনেকটাই অনুপ্রাণিত করেছিল তার ওই আইএসএ আর আরএসের ধারণায় আসতে। তো এই গ্রামসির হেজিমনির ধারণাটাকে যদি আপনি একটু ব্যাখ্যা করেন, মানে আমাদের ব্যাপক সংখ্যক এটা আপনি থাকতে আমার ব্যাখ্যা করা একেবারেই অশোভন। আপনি এই ব্যাপারে বিশেষজ্ঞ, গ্রামসির ব্যাপারে এবং আধিপত্যের ধারণা, তার বিস্তার এবং ভারতবর্ষের কনটেক্সটে তার প্রাসঙ্গিকতা, ডমিনেশনের সঙ্গে হেজিমনির তফাৎ। যে কথাটা আমি এখানে বলতে চেয়েছি যে কর্পোরেট পুঁজি অ্যাজ এ পলিটিক্যাল ক্লাস, তাদের ডমিনেশন আছে, হেজিমনি নেই, কিন্তু তাদের মুনাফা একচ্ছত্র বিস্তারের জন্যে যে হেজিমনিটা দরকার, সেই কারণে তার, অর্থাৎ সমাজের ওপরে যে নৈতিক আধিপত্য, যে নৈতিক আধিপত্যের সঙ্গে হেজিমনির ধারণা জড়িত, ডমিনেশনের নয়। তারা ডমিনেশন দিয়ে যতটা চালাতে পারে চালিয়েছে, কিন্তু মুনাফা অর্জনের রাস্তায় চূড়ান্ত সফল হতে গেলে যে সামাজিক আধিপত্য, সামাজিক নিয়ন্ত্রণ, সামাজিক সমস্ত ধ্যান ধারণা প্রতিষ্ঠানের উপরে নিরঙ্কুশ নিয়ন্ত্রণ কায়েম করা দরকার, যেটা আধিপত্যের সাথে, আধিপত্যের ধারণার সাথে সঙ্গতিপূর্ণ, সেটা তাদের নিজেদের নেই, নিজেদের করার এলেমও নেই। তাই তারা ধর্মকে ব্যবহার করছে, কারণ আবহমান কাল ধরে ভারতীয় সংস্কৃতিতে, এবং যেটা সরি টু সে বামপন্থীরা বোঝেননি, যে ধর্মের সেই খুব নিষ্ক্রিয় এক ধরনের বিস্তার,
ধরুন আমি খুব সাধারণভাবে একটা কথা বলি, মানে একদম আমাদের প্রাত্যহিকতার মধ্যে থেকে উঠে আসা একটা কথা, যে আমরা বাড়িতে যে ভাষায় কথা বলি, যে সংস্কারগুলো, গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করা, বিজয়ার কোলাকুলি, ঈদে কোলাকুলি, এগুলো কেউ আলাদাভাবে কিন্তু দেখে না বা শেখায়ও না। এগুলো আমাদের বেড়ে ওঠার সঙ্গে সম্পৃক্ত। এগুলো সবই ধর্ম। আমি ধর্মকে মনে করি অচ্ছুত করে রাখাটা বামপন্থীদের ভুল হয়েছিল। ধর্মকে অপ্রাসঙ্গিক করে দিতে হবে। অচ্ছুত করার মধ্যে একটা জোর খাটানোর ব্যাপার আছে, কিন্তু অপ্রাসঙ্গিক করার মধ্যে দিয়ে একটা বিশেষ বোধে উত্তীর্ণ হওয়ার ব্যাপার আছে, যেটা কাম্য ছিল, যেটা হয়নি। যেমন আর একটা কথা ধরুন, যেগুলো আমি আমার মূল আলোচনায় বলতে পারিনি, সেটা হচ্ছে আমাদের যে কোনো অফিসিয়াল ডকুমেন্টে রিলিজিয়ানের উল্লেখ করতে হয়। একটা সেকুলার স্টেট বলে আমরা এত গর্ব করছি, কেন রিলিজিয়ানের উল্লেখ করতে হবে? ইদানিং কিছু মানুষ রিলিজিয়ানের জায়গায় হিউম্যানিজম লেখেন, কারুরটা অ্যাকসেপ্টেড হয়, কারুরটা হয় না। কিন্তু রিলিজিয়ানের উল্লেখ থাকা সরকারি ডকুমেন্টে খুব কি জরুরি একটি সেকুলার রাষ্ট্রের পক্ষে? আমার তো মনে হয় না। যেমন শুধু বাবার নাম জানতে চাই, ইদানিং অবশ্য কিছুটা পরিবর্তন হয়েছে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে বাবা মা দুজনের নামই লিখতে হয়, কিন্তু এতকাল শুধু বাবার নাম লিখতে হতো। মেয়েদের বিয়ের পরে পদবি পরিবর্তন, হিন্দু ধর্মে গোত্রান্তর হয়, কিন্তু যারা স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করে তাদের পদবি পাল্টানো তো বাধ্যতামূলক নয়। কিন্তু যারা পাল্টায় না তাদের একটু যেন টেরা দৃষ্টিতে দেখা হয়। এখন কমে গেছে, এখন বহু চাকরিজীবী লেখাপড়া শেখা নারীরাই পদবি পাল্টান না, কিন্তু 10 বছর আগেও ব্যাপারটা এত সহজ ছিল না। তৃতীয়ত আমি ইদানিং এরম কিছু বেশ আলাপ পরিচয় হয়েছে বলে আরো ভাবছি বেশি, ট্রান্সজেন্ডার মানুষদের সমস্যা। একজন মানুষ তার নিজের লিঙ্গ পরিচয়ের ওপরে তার নিয়ন্ত্রণ কেন থাকবে না? কেন তাকে সমাজ নির্ধারিত একটা তকমা সারা জীবন বহন করে চলতে হবে? যেটা সে বায়োলজিক্যালি ফিল করে সেটা সে প্রকাশ করতে পারবে না। আইনত কিন্তু খুব একটা যে বাধা আছে তা নয়। এখন আইনত প্রোটেকশন বলতে তারা অনেকটাই পেতে পারেন, কিন্তু অনেকটা পেতে গেলে যে লড়াইটা তাদের করতে হয়, সমাজ তাদের অধিকাংশকেই অতদূর পর্যন্ত যেতেই দেয় না। তারা নিঃশেষিত হয়ে যান শারীরিক, মানসিক, আর্থিক সব দিক থেকে। এই সবগুলোই কিন্তু এই বিকল্প ন্যারেটিভের অঙ্গীভূত হওয়া দরকার ছিল। এটা খুব দুর্ভাগ্যের যে এমনকি নারী স্বাধীনতার প্রশ্নটিও বামপন্থীরা আলাদা করে ভাবেননি। তারা মনে করেছেন যে অর্থনৈতিক দাবি দেওয়া আন্দোলনের সাফল্যের মধ্যে দিয়েই বোধহয় নারী মুক্তি সহজেই ঘটে যাবে, কিন্তু তা যে হয় না। এমনকি পশ্চিমী দুনিয়াতেও যে নারী মুক্তি আন্দোলন, যাদের ইকোনমিক ইকুয়ালিটি হয়তো সেই কিছু বিশেষ বিশেষ ক্ষেত্রে, পকেটস এর কথা বলছি, আছে, কিন্তু নারী স্বাধীনতা, সম্পূর্ণ স্বাধীনতা ছিল না, তার জন্য তাদের লড়তে হয়েছে। কিন্তু বামপন্থীরা তো সে কথা আলাদাভাবে ভাবেননি, যে নারী মুক্তি আন্দোলন একটা আলাদা, একটা স্বতন্ত্র ক্ষেত্র হতে পারে। এই সব কিছুই কিন্তু বিকল্প ন্যারেটিভের অংশ হতে হবে। এগুলো নিয়ে ভাবেননি বলেই প্রদীপদা যেটা বললেন, সামাজিক এবং অর্থনীতির পরিসরের মধ্যে একটা ফাঁক ছিল বলেই তো সেই ফাঁক দিয়ে মানে কর্পোরেট পুঁজি তাদের অস্ত্রকে ঢোকাতে পেরেছে। সেই বিকল্প ন্যারেটিভটা কিভাবে তৈরি হবে, কাদের দ্বারা তৈরি হবে, আমার নিজের দ্বন্দ্ব আছে। আমি খুব আশাবাদী ঠিকই, কিন্তু খুব সুনিশ্চিত নই। এবং আমি তার সঙ্গে আমার যত বয়স বাড়ছে এই বোধটাও আসছে যে প্রথাগতভাবে যাদের বামপন্থী আমরা মনে করে এসছি, অফিসিয়াল লেফট, হয়তো তাদের পক্ষে সম্ভবও হবে না।
একটা লেফটেরও বিকল্প একটা কিছু ভাবনা বোধহয় দরকার আছে, যে বিকল্পের মধ্যে থেকে এই নতুন ন্যারেটিভ গড়ে ওঠা সম্ভব বা তাদের দ্বারাই কেবল সম্ভব। অফিসিয়াল লেফটকে দিয়ে এই কাজ হয়তো হবে না। এই যে হেজিমনির প্রশ্ন যেটা প্রদীপদা তুলেছেন, সেই হেজিমনি তো একটা খুব জটিল প্রক্রিয়া। সামাজিক আধিপত্যের ধারণাটাকে অনুভব করাটাও যথেষ্ট সামাজিক নিটিগ্রিটি সম্পর্কে অবহিত না হলে, সচেতন না হলে বোঝা সম্ভব নয়। খুব গড়পড়তা বিশ্লেষণে, আর্থসামাজিক একটা ট্র্যাডিশনাল বিশ্লেষণে, স্ট্রাকচার সুপারস্ট্রাকচার জাতীয় গড়পড়তা বিশ্লেষণে, বেস সুপারস্ট্রাকচার জাতীয় গড়পড়তা বিশ্লেষণে তো এই প্রসঙ্গগুলো আসেই না। অথচ বামপন্থীরা চিরকাল তাই করে এসছেন। তাদের কাছ থেকে খুব নতুন কিছু যে আমি আশা করছি তা কিন্তু নয়। সত্যি কথা বললো আমি আশাবাদী ঠিকই, তবে সে আশাটা কোনো নতুনতর শক্তির কাছ থেকে, যাদের মধ্যে বামপন্থীরা থাকবেন, কিন্তু অফিসিয়াল বামরা হয়তো কম থাকবেন। যত কম থাকবেন ততই মঙ্গল। অসাধারণ, খুব চমৎকারভাবে তুমি বিশ্লেষণ করেছো, যুক্তি সাজিয়েছো। আমার ভীষণ ভালো লাগলো। মানে এরকম একটা কিছুই মানে আমাদের আজকে বারবার আলোচনা করা উচিত, তুলে ধরা উচিত। আর হেজিমনির প্রশ্নেও তুমি ভারতের ক্ষেত্রে এত সুন্দর বললে। এখানে আরেকটা কথা যেটা প্রচণ্ড প্রচলিত অর্থে আর কি বারবার উঠে আসছে, প্রচলিত আলোচনায় যেটা উঠে আসছে, বহু মানুষের সঙ্গে কথা বলতেই হয় আমাদের। আমরা তো সমাজ বিজ্ঞানের ছাত্রছাত্রী, তো বহু মানুষের একটা প্রশ্ন খুব ওঠে যে এটা নেহেরুর ভ্রান্তি ছিল। মানে নেহেরুর ভ্রান্তি এখন বিশালভাবে তুলে ধরা হচ্ছে যে সব কিছুর জন্য নেহেরুই দায়ী, কেমন? তা এই যে সেকুলারিজম, এটা এত গুরুত্ব পেল কেন? যেখানে ওই টি.এন. মদন বা আশিস নন্দী বলেছিলেন যে সাউথ এশিয়ায়, দক্ষিণ এশিয়ায় ধর্ম একটা ভীষণ গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে মানুষের চিন্তায় এবং জীবনে, তাহলে রাজনীতির ক্ষেত্র থেকে ধর্মকে বাদ দেওয়াই বা কেন হবে? এটাও কি পাশ্চাত্যের নকল করা নয়? এখন এখানে একটা কথা প্রায়ই শুনি যে যদি পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, তারপরে সৌদি আরব, ইরাক, ইরান, অজস্র 50-এর ঊর্ধ্বে মুসলমান রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র থাকতে পারে, তাহলে ভারতবর্ষ কেন হিন্দু রাষ্ট্র হবে না? তো প্রজাতন্ত্র দিবসে এই প্রশ্নটা নিশ্চয়ই খুব প্রাসঙ্গিক। মানে এই যে তুমি ভাগ করছো পুরনো ভারত আর নতুন ভারত, পুরনো ভারতের অনেক ত্রুটি সত্ত্বেও তুমি অসাধারণ বিশ্লেষণ করেছো। পুরনো ভারতের এই ধর্মীয় আধিপত্য, একটা মতাদর্শগত মানে আইডিওলজিক্যাল হেজিমনি বা কালচারাল হেজিমনি, এই জায়গাটাকে বামপন্থীরা নজর দেননি। এবং কেন যে সেকুলার রাষ্ট্র একটা ধর্মীয় রাষ্ট্রের চেয়ে ভালো, কেন যে পাকিস্তানের চেয়ে অনেক ত্রুটি সত্ত্বেও ভারতবর্ষ অনেক প্রগতিশীল ছিল, অনেক গণতান্ত্রিক ছিল, কেন আমাদের দৈনন্দিন জীবনে সেটা এত কাম্য, এত প্রয়োজনীয়? সেকুলারিজম থাকলে আমাদের যে মেজরিটি হিন্দুরা, তাদের কি লাভ? হ্যাঁ, এই যুক্তিটা ভেতর থেকে উঠে আসছে যে পাকিস্তান, বাংলাদেশে যদি মুসলিম আধিপত্য এরকম থাকে তাহলে ভারতবর্ষে কি অন্যায় হলো? এবং নেহেরু এটা পাশ্চাত্য অনুকরণ করতে গিয়ে একটা সেকুলার স্টেট দাঁড় করানোর চেষ্টা করেছিলেন। তো এটাই একটা যেন ভ্রান্তি ছিল। এখন এই প্রশ্নটার উত্তর কি হবে? আমি জানি এটা খুব কঠিন প্রশ্ন, বহু সমাজবিজ্ঞানী এটা নিয়ে ভাবছেন, আমার সঙ্গে অনেকের আলোচনা হয়েছে, কথা হয়েছে ব্যক্তিগতভাবে, ফোনে,
সাক্ষাতে। আমার না একটা খুব সরল উত্তর আছে প্রদীপদা। হ্যাঁ, কিন্তু সেই উত্তরটা একটু বিপজ্জনকও। কারণ আমি একটু বিভ্রান্তির শিকার হতে পারি এই উত্তরটা দিলে। সেটা হচ্ছে, এটা তো রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রী হিসেবে আমরা সবাই জানি যে ভারতবর্ষের সংবিধানে যে সেকুলারিজম, সেটা এক অর্থে নেগেটিভ সেকুলারিজম, অর্থাৎ সব ধর্মকেই সমানভাবে তুষ্ট করার রাজনীতি। সেকুলারিজম অর্থ তো ঠিক তা নয়, ধর্মের থেকে সম দূরত্ব। ভারতবর্ষ কিন্তু সব ধর্মকেই সমান ফুল দেয়, মানে অন্তত ইনিশিয়ালি তাই ছিল। কিন্তু আমার এটা মনে হয় যে হিন্দু ধর্ম, বা আপনি যে কোনো থিওক্রেটিক স্টেটের কথা যদি বলেন, একটি মুসলিম এবং একটি হিন্দু ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এবং একটি মুসলিম স্টেট বা ভাটিকান, তফাৎ কি? হিন্দু ধর্ম, যেটা আমি বারবার বোঝাতে চেয়েছি, যে হিন্দু ধর্ম কিন্তু বাই নেচার কোনো ইনস্টিটিউশনালাইজড রিলিজিয়ান লাইক ক্রিশ্চিয়ানিটি অর ইসলাম অনেক বেশি সেকুলার। তারা মূলগতভাবেই বহুবাচনিক। হিন্দু ধর্মে, এটা হিন্দু দর্শনের কামাল আসলে, এত বৈচিত্র্যময়, এমনকি বিপরীতমুখী শক্তির সহাবস্থান হিন্দু ধর্মের পরিসরে আছে, হিন্দু দর্শনে তো আছেই। একদিকে শঙ্কর আছেন, অদ্বৈতবাদ আছে, অন্যদিকে চার্বাক আছে, নাস্তিক্যবাদ আছে, শাক্তরা আছেন, বৈষ্ণব আছেন। শুধু তাই নয়, এই প্লুরালিজমের শক্তি এতটাই যে তারা ভিন্ন ধর্মকেও অনেক সময়, যদিও সেটা খুব বিভ্রান্তিকর ভাবে আত্মস্থ করতে চায়, যেমন বুদ্ধিজম, তারা বুদ্ধকেও মনে করে অবতার। জৈনিজম, তারা পার্শ্বনাথকেও মনে করে অবতার। এটা আসলে একটা ধর্মের বহু বিস্তৃত শাখা প্রশাখা সমন্বিত ঐতিহ্যের উত্তরাধিকার। হিন্দু ধর্মকে চাইলেই ইনস্টিটিউশনালাইজ রিলিজিয়ান করে দেওয়া সম্ভব নয়। রাষ্ট্র তার নিজের প্রয়োজনে এখন করতে চাইছে, সেই জন্যই তো এত অ্যাবারিশনস। হিন্দুত্ব আর হিন্দু দর্শন তো এক নয়। আমাদের ফোকাসটা যদি হিন্দু দর্শনের ওপরে হয়, তাহলে আমাদের সেকুলারিজম নিয়ে এত মাথা ব্যথা না হলেও হয়তো চলতো। কারণ হিন্দু দর্শন মূলগতভাবেই বহুবাচনিক, বহু স্বরের সহাবস্থানের জায়গা। সেটা কিছুতেই ইনস্টিটিউশনালাইজড হতে পারে না। কারণ হিন্দু দর্শনে, যেটা আমি মূল বক্তব্য বলার চেষ্টা করছি, যে সোহং, আমি সে যেখানে বলা হয়, এই যদি বেদান্তের মূল কথা হয়, সে কি করে কোনো প্রতিষ্ঠানের বশ্যতা স্বীকার করবে? সে তো করতে পারে না, কারণ সে নিজের মধ্যেই ঈশ্বর দর্শন করে। এই ব্যক্তিকেন্দ্রিকতা হিন্দু দর্শনের অন্যতম স্তম্ভ, প্রতিষ্ঠান কেন্দ্রিকতা নয়। ফলে হিন্দুত্ব আর যাই হোক, হিন্দু দর্শন সম্মত নয়, এবং হিন্দু রাষ্ট্র তো একেবারেই নয়। কারণ হিন্দু দর্শনে সেই পুরাকাল থেকে, বেদ উপনিষদের সময়কাল থেকে, রাজাসন এবং তপবন স্বতন্ত্র অস্তিত্ব ছিল। রাজা গেছেন তপবনে, তপবনের অধীশ্বর কিন্তু রাজদরবারে আসেননি। ফলে এই যে এখন যে প্রবণতা, যে ঠিক বিপরীত ভাবে ঘুরিয়ে দেওয়া দর্শনকে, রাজাই সেখানে চূড়ান্ত এবং একচ্ছত্র, বাকি সবাই তার অধীন, এমনকি ধর্মগুরুও, এই জিনিস আর যাই হোক হিন্দু দর্শন সম্মত নয়। ফলে হিন্দু রাষ্ট্র বা হিন্দুত্ব অ্যাজ এ পলিটিক্যাল কনসেপ্ট এই জিনিসটা করতে পারে, হিন্দু দর্শন পারে না। এই আর কি। চমৎকার বিশ্লেষণ। অনেক রকমের ভাবনা চিন্তার উদ্রেক ঘটাচ্ছে তোমার কথাবার্তাগুলো। আচ্ছা প্রকাশ, আমি 1 মিনিট একটু প্রকাশকে ডেকে নিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ।
হ্যাঁ, প্রকাশ আসছে, ওর একটু একটা ব্যাপারে একটু ব্যস্ত আপনিও তো রয়েছে। বোধহয় অফ করতে পারেন। আমি ওই প্রশ্নগুলো দেখতে চাইছি। আচ্ছা। প্রশ্ন আসে তো কিছু, হুম। আর সেই প্রশ্নগুলো বোধহয় আমার এখান থেকে দেখা যাবে কি আমি জানি না ঠিক। আর আচ্ছা, সমীরনকে একবার ফোন করে নি। তোমাকে দিয়ে যতটা পারা যায় কথা বলাতে আমার ইচ্ছে করছে, যেন মণিমুক্ত ঝরে পড়ছে। আচ্ছা, এখানে একটা কথা আমি ততক্ষণ একটু শুনতে শুনতেই বলি, যে বামপন্থার যে নীতি কর্মসূচি ভারতবর্ষে দেখা গিয়েছে, সেখানে দাঁড়িয়ে এই ৭৫ বছরে, বা স্বাধীনতা তো আরো আগে ৭৮ বছরে, এই বামপন্থা ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু অনেক সফল শ্রমিক আন্দোলন করেছে, কৃষক আন্দোলন করেছে, 100 তাই বার। না? বোম্বাইয়ে শ্রমিক ধর্মঘট করেছে, তেলেঙ্গানাতে ভাগা করেছে, তো ট্রাম শ্রমিকদের ধর্মঘট করেছে, তো খাদ্য আন্দোলন করেছে। তো এই বামপন্থার চোখে কেন এই বিপদটা ধরা এলো পড়লো না, না অনেক ধরা আগে? পড়লো। হ্যাঁ, দেখুন, এটা তো আরো পুরনো কাসুন্দি ঘাঁটতে হয়। বাম নেতৃত্বের মধ্যে যে উৎসগত দুর্বলতা, বাম নেতৃত্বের মধ্যে যে উৎসগত দুর্বলতা, অর্থাৎ যে ঔপনিবেশিক কাঠামোয় যে শ্রেণীর মধ্যে থেকে ভারতীয় বামপন্থী নেতৃত্ব এসেছেন, তাদের পক্ষে যতটুকু, এবং ঔপনিবেশিক শক্তি, ঔপনিবেশিক পরিবেশ, মানে যাকে আমরা বলি স্পেসিফিসিটি অফ টাইম অ্যান্ড স্পেস, সেটা ভীষণভাবে ছিল। এবং সোভিয়েত এবং সিপিজিবি দ্বারা প্রভাবিত একটি রাজনৈতিক দল, যারা ভারতবর্ষের বাস্তবতাকে বুঝতে, আমার নিজের ধারণা, আমি আবারও বলছি, এটাও আমি বয়সের সাথে সাথে অনুভব করেছি, প্রথম দিকে বুঝতাম না, প্রথম থেকেই খামতি ছিল, প্রথম থেকেই খামতি ছিল। কমিনটার্ন প্রভাবিত, সিপিজিবি প্রভাবিত এবং ঔপনিবেশিক শাসনের প্রেক্ষিতে গড়ে ওঠা একটি রাজনৈতিক ক্ষুদ্র শক্তি, তার নেতৃত্বের যে সীমাবদ্ধতা, ভারতীয় বামপন্থী আন্দোলনের মধ্যে সেই সীমাবদ্ধতাটা চারিয়ে গেছিল। ভারতের বামপন্থীদের আগে ভারতীয় হতে হবে, ভারতের কমিউনিস্ট পার্টি নয়, ভারতীয় কমিউনিস্ট পার্টি হতে হবে। এই এই পার্থক্যটা যতদিন না ভারতের কমিউনিস্টরা বুঝবেন যে ভারতের কমিউনিস্ট পার্টি নয়, ভারতীয় কমিউনিস্ট পার্টি, ততদিন পর্যন্ত এই খামতি যাবে না। ভারতীয়ত্ব, এই অনুভবটা আমার মনে হয় ভারতীয় বামপন্থী রাজনীতির মধ্যে প্রথম থেকেই ভীষণভাবে ছিল। এখনো যে তারা সম্পূর্ণত সেই খামতি থেকে উত্তীর্ণ হতে পেরেছেন, সেটা আমি মনে করি না। আমি একটা খুব বিচ্ছিরি কথা বলি, যেমন ধরুন গত নির্বাচন মোহাম্মদ সেলিম দাঁড়িয়েছিলেন মুসলিম প্রধান এলাকাতে, তার ব্যানারে কমরেড লেখা হতো খুব ছোট করে, মোহাম্মদ লেখা হতো বেশি বড় করে, কমরেড মোহাম্মদ সেলিম। অন্য জায়গায়, নন মুসলিম জায়গায়, সেখানে মোহাম্মদ লেখা হতো, আমি নিজে দেখেছি, ছোট করে, কমরেড লেখা হতো বড় করে। এটা তো উচিত না, এটা তো অ্যাবারেশনস এক ধরনের, তাই না? কিন্তু অর্থাৎ ধর্মকে তারাও ব্যবহার করেছেন। আপনি আজকে দেখুন না, আজকে যে নিঃসন্দেহে বামপন্থীদের মধ্যে একটা তরুণ প্রজন্ম নেতা হিসেবে উঠে আসছেন, মীনাক্ষী আছেন, আর দ দিয়ে আরেকজন কে যেন, যাই হোক, সিপিআই তে শুভম আছেন, এদিকে সৃজন আছেন, এরা সব তরুণ।
এখন কিন্তু আপনি এরা সকলে বর্ণ হিন্দু, কোনো ট্রাইবাল ছেলে মেয়ে নেই, কোনো তথাকথিত নিম্ন বর্ণের ছেলে মেয়ে নেই। দেখুন মুখোপাধ্যায়, ভট্টাচার্য, ব্যানার্জি এদের মধ্যে থেকেই ঘুরে ফিরে আসে। এর আগের প্রজন্ম যেমন ছিল বসু, ভট্টাচার্য, চক্রবর্তী, এর বাইরে তো বামপন্থীরাও বেরোতে পারলেন না। এটা হওয়া তো ঠিক না। এইটাই তো আসলে দুর্বলতা। একটা জঙ্গল সাঁওতালকে দেখিয়ে তো চলবে না যে আমারও বাবু প্রান্তিক মানুষ, প্রান্তিক গোষ্ঠী থেকে নেতা উঠে এসেছে, ওটা ওই লাখে একটা। এই দুর্বলতা আসলে সামাজিক দুর্বলতা। এই সামাজিক প্রশ্নটাই কর্পোরেট পুঁজি যেমন ব্যবহার করেছে, বামপন্থীরা তেমনি এটাকে এড়িয়ে চলেছেন, সরিয়ে রেখেছেন পাশে অপ্রিয় প্রশ্ন বলে। কিন্তু এটাকে অপ্রিয় প্রশ্ন বলে সরিয়ে না রেখে যদি সরাসরি অ্যাড্রেস করতেন, হয়তো তাদের এই শূন্য হয়ে যেতে হতো না। আচ্ছা প্রকাশ, হ্যাঁ স্যার। হ্যাঁ, কোনো প্রশ্ন থাকলে একটু দাও, আমি পড়ে দিতে হ্যাঁ পারি। ম্যাম, আমার একটা প্রশ্ন আছে। আহ, মানে মানে প্রথমে এই টপিকটা যখন আমাকে স্যার পাঠিয়েছিল, আমি স্যারকে আমি হয়তো বলতে পারিনি। ম্যাম, এই টপিকটা আপনি বেছেছেন এবং আমার এটা খুব ভালো লেগেছে এই টপিকটা, পুরনো ভারত নতুন ভারত। তো আমার ম্যাম একটা প্রশ্ন আছে যে এই পুরনো ভারত এবং নতুন ভারতের মধ্যে আপনি কি পার্থক্য দেখতে পান, এটা যদি একটু আমাকে বলতেন আর কি। আসলে ভাই পুরো আলোচনাটাই হয়েছে এই বিষয়টা নিয়ে। হ্যাঁ, এখন পুরো আলোচনাটা তো আরেকবার বলতে পারবো না, কিন্তু খুব সংক্ষেপে যেটা বলি সেটা হচ্ছে, আমি প্রথম 1-2 মিনিটের মধ্যে যেটা বলে দিয়েছিলাম যে পুরনো আর নতুন এই দুটোর মধ্যে, এই দুটো শব্দের মধ্যে একটা আপাত বিরোধাভাস আছে, দ্বন্দ্ব আছে, কিন্তু আবার ক্ষেত্র বিশেষে এটা একটা কন্টিনিউয়েশনও হতে পারে, বহমানতাও হতে পারে। আমার এক্ষেত্রে মনে হয়েছে কিছু বিরোধাভাস সত্ত্বেও আসলে পুরনো উপাদানগুলোকেই রকম ফের করে নিয়ে নতুন ভারত তৈরি হয়েছে। অর্থাৎ নতুন ভারতের উৎসগুলো পুরনোর মধ্যেই আছে। সে অর্থে কোনো ওয়াটার টাইট কম্পার্টমেন্টালাইজেশন এটা নয়। এটা পুরনো যা ছিল তাকে বিশিষ্ট রূপে ব্যবহার করে নতুন ভারতকে তৈরি করা হয়েছে। মানে এখন যারা নতুন ভারতের কথা বলছেন, মানে আগে যেমন কথা বলা হতো না, গর্ব সে বলো হাম হিন্দু হ্যায়, এখন বলা হয়, কিন্তু কেন বলা হতো আর বলা হচ্ছে, আর আগে কেন বলা হতো না, বলার দরকার পড়তো না, সেটাই ছিল মূল আলোচনা। এখন আচ্ছা ম্যাম। এই পলিটিক্যাল হিন্দুত্ব জিনিসটাকে খুব ধীরে ধীরে তৈরি করা হয়েছে। কর্পোরেট ক্যাপিটালিজম তাদের মুনাফা লাভের উদগ্র বাসনাতে ধর্ম মধ্যে থেকে তার দর্শন অংশটাকে ধীরে ধীরে সরিয়ে কি করে রাজনীতিকে ইনজেক্ট করেছে, এবং তার মাধ্যমে রাষ্ট্র এবং ধর্মকে একীভূত করার মাধ্যমে এখন রাষ্ট্র ছাড়া যেন ধর্মের অস্তিত্ব নেই। হিন্দুত্ব মানে আসলে পলিটিক্যাল হিন্দুত্ব, হিন্দুত্ব মানে আসলে হিন্দু রাষ্ট্র, এই বিবর্তনটা ঘটেছে। এটাই নতুনত্ব, এটুকুই নতুনত্ব। আচ্ছা, তাহলে ম্যাম আমরা কি মনে করব যে পুরনো ভারতে যে সায়েন্টিফিক যে ব্যাপারগুলো ছিল, নতুন ভারতে আমরা সেটা কি দেখতে পাচ্ছি না? এটাই কি তাহলে আমরা মনে করতে পারি এই মুহূর্তে? সায়েন্টিফিক ধারণাটাও আসলে খুব রিলেটিভ। তো যেমন ইসরোর প্রধান বিজ্ঞানী নারকোল ফাটিয়ে চন্দ্রযান পাঠালেন, এখন তিনি বড় বিজ্ঞানী নন এ কথা তো কেউ বলবে না। নারকোল, দেখো দেখো দেখো, একটা কথা বলি, আমি কিন্তু নারকোল ফাটানোর বিরুদ্ধেই নই, একেবারেই নই। একজন মানুষ ব্যক্তিগত জীবনে তার যা খুশি ধর্মাচরণ করতে পারে, কিন্তু
তিনি ইসরোর প্রধান হিসেবে কি করতে পারেন? প্রশ্ন এইটুকু। এটা আসলে সেই নেহেরু ভার্সেস রাজেন্দ্র প্রসাদের পুরনো বিতর্ক সোমনাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন নিয়ে, যে রাজেন্দ্র প্রসাদ ব্যক্তি জীবনে কতটা হিন্দু এটা নেহেরুর বিবেচ্য ছিল না। নেহেরুর বিবেচ্য ছিল রাষ্ট্রপতি হিসেবে তিনি ওই মন্দিরের দ্বারোদ্ঘাটন করতে পারেন না। ঠিক এটাও তেমনি, যে বৈজ্ঞানিক বিষয়গুলো থাকতেই পারে একজন বিজ্ঞান। আমার যেমন ছোটবেলার অভ্যেস সরস্বতী পুজোর দিন অঞ্জলি দেওয়া, কোনো বছর বাদ যায়, কোনো বছর দিই, কিন্তু দিতে ভালো লাগে। তা বলে আমাকে যদি কোনো বামপন্থী, অফিসিয়াল বামপন্থী এসে বলেন যে এটা তুমি করছো অথচ বামপন্থাতে আস্থা রাখছো, এই দুটোর সবিরোধ আছে, আমি বলবো এটা সবিরোধ নয়, শঙ্খ ঘোষ হলে বলতেন রুচির সমগ্রতা। অর্থাৎ আমি দুটো দিকেই থাকতে পারি, তাতে আমাকে নিয়ে সমাজ পরিবর্তনের লড়াইতে অসুবিধে হওয়ার কথা নয়। কারণ আমি রাত্রে ভাত খাবো না রুটি খাবো, দ্যাট ইজ মাই পার্সোনাল চয়েস। আমি অঞ্জলি দেব কি দেব না সেটা আমার পার্সোনাল চয়েস। আমি যখন রাজনীতি করি, আমি যখন সামাজিক ভূমিকা পালন করি, তার সাথে এটার কোনো সম্পর্ক নেই। এই জিনিসটা বুঝতে হবে। এই জিনিসটা না বুঝে আসলে বামপন্থা নিজেকে দুর্বল করেছে। বামপন্থার মূল উদ্দেশ্য তো মানুষকে আরো বেশি সংখ্যক মানুষকে কাছে টানা, কিন্তু সেটা এই রিজিডিটির থেকে বামপন্থা আসলে মানুষের মূল সমস্যা থেকে, তাদের রুটি রুজির সংগ্রাম থেকেই নিজেকে অনেক সংকীর্ণ জায়গায় নিয়ে গেছে। স্বাধীনতার অব্যবহিত আগে এআইটিউসির একটি জনসভায় আমাকে এটা সুধী প্রধান গল্প করেছিলেন, আমি আমার বাবার কাছেও শুনেছি। একটা স্লোগান খুব কমন ছিল, উঠতো, মাংকে লিয়ে লাল ঝান্ডা, ভোটকে লিয়ে কংগ্রেস। দাবি দেওয়া আদায়ের লড়াইতে শ্রমিকরা কমিউনিস্ট পার্টির সঙ্গে থাকে, ভোটটা দেয় কংগ্রেসকে গিয়ে। তার মানে সেই শ্রমিকদের জীবনযাপনের সঙ্গে কমিউনিস্ট পার্টি যুক্ত হতে পারেনি, তাদের রুটি রুজির লড়াইতে যুক্ত থেকেছে। তারা এআইটিউসি মেম্বার, তারা এআইটিউসি সদস্য, ভোটের সময় ভোট দেয় গিয়ে কংগ্রেসকে। এটা আমাকে সুধী প্রধানও বলেছিলেন, মাংকে লিয়ে লাল ঝান্ডা, ভোটকে লিয়ে কংগ্রেস। এটা কেন হবে? একজন মানুষ তো মানুষ হিসেবে সে একটা সমগ্র। তুমি যদি তাকে সবটা নিয়ে গ্রহণ করতে না পারো, তুমি যদি তাকে সরিয়ে রাখো, যে তুমি অঞ্জলি দাও, তোমার সঙ্গে আমি এক মঞ্চ শেয়ার করব না, তুমি রোজা রাখো, তোমার সঙ্গে আমি এক মঞ্চ শেয়ার করব না, তাতে শেষ পর্যন্ত ক্ষতিটা সমাজ পরিবর্তনের লড়াইয়েরই হয়। মানুষ একটা মাল্টি ডাইমেনশনাল এক্সিস্টেন্স, একজন মানুষের অনেকগুলো দিক আছে, আমি তার সমস্ত দিককে নিয়ন্ত্রণ করব, এই মনোভাব ত্যাগ করতে হবে। বামপন্থা কোনো ডগমা নয়, বামপন্থা কোনো মানে ফ্যাসিবাদী হিটলারি অ্যাপ্রোচ নিয়ে চলবে না, বিশেষ করে এখন তো একেবারেই চলবে না। এর বিপরীতে এত বেশি অন্য প্রলোভন আছে। যদি এই ডগমেটাইজেশন চলে, যদি এই রিজিডিটি চলে, তাহলে বামপন্থার কোনো ভবিষ্যৎ নেই। বামপন্থাকে অনেক কিছু অ্যাকোমোডেট করতে হবে, যে অ্যাকোমোডেট করার মাধ্যমেই বামপন্থা শক্তিশালী হয়ে উঠতে পারে। এবং যে কারণে আমি বলেছি নতুন ন্যারেটিভ, সেখানে ট্রান্সজেন্ডারদের ন্যারেটিভও আনতে হবে। আজ থেকে 50 বছর আগে এটা অভাবনীয় ছিল। আমি পুরনো কমিউনিস্টদের কাছে গল্প শুনেছি যে মার্কসিজমে মার্কস নিজে অ্যালকোহল নিশ্চয়ই নিতেন, কিন্তু কমিউনিস্টরা প্রকাশ্যে মদ খাওয়া নিয়ে সে এমন চিৎকার করবে যে ভাবা, যারা অফিসিয়ালি গান্ধী কোনোদিন অ্যালকোহল স্পর্শ করতেন না, গান্ধী ভক্তরা অনেকেই অ্যালকোহল লে স্বচ্ছন্দ, এই নিয়ে তাদের কিছু রাগঢাক গুড়গুড়ো নেই। এই যে বিরোধ, এই সব কিছুকে নিয়ে রাজনীতি, এই সব কিছুকে নিয়ে রাজনীতির ভাবনা, এই ন্যারেটিভ অফিসিয়াল বামদের থেকে আলাদা হবে, আলাদা হওয়া দরকার। না হলে কিন্তু এই তীব্র উগ্র ফ্যাসিবাদী হিন্দুত্বের বিরুদ্ধে
যত বেশি সংখ্যক মানুষকে তুমি পাশে পেতে চাও কিছুতেই তত বেশি সংখ্যক মানুষকে তুমি পাবে না। মানুষকে পেতে গেলে মানুষকে মানুষের মতো হয়ে তার কাছে তোমাকে যেতে হবে, সে তোমার মতো হয়ে আসবে না। এই প্রশ্নটা বোঝা খুব জরুরি। ওইটি তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনের স্বর, তোমার প্রেম হতো জেমেছে। সেই ঈশ্বর মানে ঈশ্বর আর মানুষ এই দুটোর মধ্যে যে ভালোবাসার সম্পর্ক, সেই ভালোবাসার সম্পর্কের মধ্যে এই ডগম্যাটাইজেশন চলবে না। একজন ঈশ্বর বিশ্বাসী মানুষও বামপন্থী হতে পারে, তাকে তার যে সামাজিক স্পেস তাতে সে তার নিজস্ব রুচির ওপরে খবরদারি, এটা বামপন্থীদের বন্ধ করতে হবে। এইটাই নতুন ন্যারেটিভের আর একটা দিক, আরো বহু দিক আছে, আমি জাস্ট টুকরো টুকরো ছোট্ট ছোট্ট খাপছাড়া আলোচনায় যেভাবে বলা যায় সেইভাবে বলছি। রিসেন্টলি যেমন ট্রান্সজেন্ডারদের কথা নিয়েও ভীষণ ভাবছি যে তাদের কি করে একটু মানুষের মতো বাঁচার পরিবেশ দেওয়া যায়, ইত্যাদি প্রভৃতি। আচ্ছা ম্যাম, আমার আরেকটা শেষ প্রশ্ন আছে। সেটা হচ্ছে ম্যাম, আমরা বর্তমানে নিউ এডুকেশন পলিসি সিস্টেমটার কথা আমরা জেনেছি যে নিউ এডুকেশন পলিসি একটা আসছে। সেক্ষেত্রে ম্যাম আগে আমাদের যেটা ছিল, যেমন আমরা বই কিন্তু অনেক পড়তাম, কিন্তু কলেজ এবং ইউনিভার্সিটিতে সেমিস্টার সিস্টেম হওয়ার পর থেকে বই পড়ার ব্যাপারটা আমাদের মানে চলেই গেছে, প্রায় বই এখন আমরা পড়ছি না, আমরা এখন নাম্বারের দিকে বেশি ছুটাছুটি করছি। যাই হোক করে আমাদেরকে নাম্বার পেয়ে পাশ করতে হবে। এবং সেক্ষেত্রে কি হচ্ছে যে একটা সিলেবাস আমরা করে দিচ্ছি কিছুটা অংশ, এই সিলেবাসটুকুই আমরা পড়ছি, তার বাকি আমরা কিন্তু পড়ছি না। আর অনেক জায়গায় দেখছি যে মার্কসবাদকে আর অতটা পড়াশোনা করছে না, মানে করাচ্ছে না, কোনো কলেজে কোনো সিলেবাস হয়তো নেই মার্কসবাদ। তো সেক্ষেত্রে ম্যাম মানে বর্তমানে এটা নিয়ে যদি একটু কিছু আর কি মানে বলতেন, আপনার মত আর কি প্রকাশ করতেন, তো ভালো হতো। এই দুটো হচ্ছে নিউ এডুকেশন পলিসি, হচ্ছে এই পুরো কর্পোরেটাইজেশন চক্করের একটা প্রতিফলন মাত্র। তো আগে যা পড়তো, যেটুকুই পড়া হোক তাতে যতটা সম্ভব যেটুকু স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করা হতো। এখন যারা এডুকেশন পলিসির রচয়িতা তারা মনে করছে, এক সেকেন্ড তুই চলে যা, তাতে মনে হচ্ছে যে এসবের কোনো প্রয়োজন নেই। যেটুকু ওরা যত বেশি জানে তত বেশি অমান্য করার স্পর্ধা দেখাবে, ফলে খুব কম জানাও, এটা এক নম্বর। আর দু নম্বর, মার্ক্সবাদকে এরা অন্তত অপ্রাসঙ্গিক মনে করে, ফলে মার্ক্সবাদ একেবারেই পড়ানো হয়তো বন্ধ হয়ে যাবে। এখনো নামকা বাস্তে যেটুকু রেখেছে, সেদিন খুব দূরে নয় যখন মার্ক্সবাদ অংশটুকুই হয়তো বাদ চলে যাবে। তার জন্য প্রস্তুত থাকাই ভালো, কারণ সব থেকে বড় বিরোধিতা এই আদর্শের, এই ওদের ন্যারেটিভের যাদের কাছে আসতে পারে সেটা তো মার্ক্সিজম। ফলে মার্ক্সিজমকে তারা কেন পাত্তা দেবে? যারা সবকিছু নিয়ন্ত্রণ করতে চায় তার মধ্যে এডুকেশন পলিসি একটা। ফলে যা তাদের বিরোধী, যা তাদের অপছন্দের, তাকে বাতিল করে দেওয়াটাই তো স্বাভাবিক প্রবণতা। একদম ম্যাম। আর ম্যাম যদি এটা একটু বলতেন যে মানে আগে আমরা যেভাবে পড়াশোনা করতাম, মানে আমাদের যখন পার্ট 1 পার্ট 2 পার্ট 3 এরকম মানে প্রবণতা ছিল আর কি গ্রাজুয়েশনে, এখন যেমন সেই সেমিস্টার সিস্টেম করে দিয়েছে, মানে স্টুডেন্টরা বই তোমায় বাবা শোনো একটা কথা বলি। হ্যাঁ প্রথম হ্যাঁ হচ্ছে ম্যাম, হ্যাঁ আমি এই এডুকেশন সিস্টেমের এতটাই বিরোধী যে আমার এখনো 3 বছর চাকরি থাকা সত্ত্বেও আমি ভিআরএস নিয়ে নিচ্ছি এই ফেব্রুয়ারিতে। আমি এই পুরো সিস্টেম, তার মোডাস অপারেন্ডি, তার এই মেজর মাইনর ভাগ এবং তার অসংখ্য কোড সমৃদ্ধ যে ডিভিশন, মার্কস ডিভিশন, এগুলোকে নিছক বালখিল্যপনা বলে মনে করি। ফলে আমি এই চক্করে নেই। আমি এই পুরো সিস্টেমটাই আমার ভীষণ অপছন্দের, খুব বিরক্তিকর এবং
খুব ভুলভাল বলে মনে হয়। থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ, খুব সুন্দর আজকের আলোচনাটি হয়েছে। হুম। অসংখ্য ধন্যবাদ। স্যারের যদি কিছু প্রশ্ন বা কিছু মানে বলার থাকে আপনি স্যার বলতে পারেন। না, আমার যা প্রশ্ন করার ছিল অনেকগুলো প্রশ্নই আমি অনেক করেছি প্রশ্ন হয়েছে। এবং খুব সুন্দর আলোচনা হয়েছে, অনেক কিছু ভাবার খোরাকও পেয়েছি। অনেক ধন্যবাদ আজকে অজয়াকে, অনেক অনেক ধন্যবাদ। আর রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রকেও অনেক ধন্যবাদ। আজকের আলোচনা এখানে শেষ করতে পারেন। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা আজকের আলোচনা, বিশেষ আলোচনা আমরা এখানেই শেষ করছি। অধ্যাপক প্রদীপ বসু মহাশয়কেও অসংখ্য ধন্যবাদ, অধ্যাপিকা অজয়া সরকার মহাশয়াকেও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। সকলকে শুভরাত্রি। শুভরাত্রি।